আসসালামু আলাইকুম প্রিয় ক্লাস 9 এর শিক্ষার্থীরা। আমি চলে এলাম। আব্দুল্লাহ আছি তোমাদের সঙ্গে। আমাকে অনেকেই সালাম দিচ্ছ। সো আমি একসাথে সবাইকে বলছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমরা কেউ দেখা যাচ্ছে যে একই মেসেজ অনেকবার লিখি যেটা স্প্যামিং। এই কাজটা আমরা করব না। এই কাজটা করলে আমরা কিন্তু ইউজুয়ালি ক্লাস থেকে তাকে ব্লক করে দেই। সো দ্যাট ওই ক্লাসের সময়টাতে সে আর কিছু লিখতে পারে না। এই কাজটা কাইন্ডলি কেউ করবা না। আমাদের আজকের ক্লাসটা যদিও বা 8:30 পর্যন্ত। আমরা আজকের ক্লাসটা যেহেতু দুটোই কবিতা, 'অন্ধবধূ' এবং 'আমার দেশ' আর এই দুটোই হচ্ছে নতুন। আমরা আগে এগুলো পড়াইনি। আমাদের এই দুটো চ্যাপ্টারের প্রতি গুরুত্ব একটু বেশিই দিতে হবে। কারণ সাধারণত সিলেবাসে যখন কোনো নতুন কবিতা এড করা হয় বা নতুন কোনো গদ্য এড করা হয়, দেখা যায় সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। এনিওয়ে, আমি সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমার ক্লাসে। আমি অসুস্থ কিনা? না, আমি অসুস্থ নই। আলহামদুলিল্লাহ আমি সুস্থ। কিন্তু আমার ঠান্ডা লেগেছে। একজন বলল আমাকে চিনে না। আমার নাম আব্দুল্লাহ। শিক্ষক, আমি বাংলা পড়াই। আমি কোন বিখ্যাত ব্যক্তি নই। অতি সাধারণ এক ব্যক্তি। সো এই তো, এই হচ্ছে কথা। এনিওয়ে, আমি এখন তাহলে আ চ্যাটটা অফ করে দিচ্ছি। ইনশাআল্লাহ পরে আবার আমি চ্যাটটা ওপেন করব যখন প্রশ্ন নিব সবার কাছ থেকে। সো আপাতত এতটুকুই আমি বলছি। আ সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। এটা হচ্ছে নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে যে সবাই একটা নির্দিষ্ট খাতাতে বাংলা লিখবো আমরা। ঠিক আছে? মানে ওই এক খাতায় সবকিছু লেখার যে প্র্যাকটিসটা এটা আমরা রাখবো না। আমরা একটা নির্দিষ্ট খাতাতে বাংলা লিখবো। সেই খাতাটা আমাদের একদম এসএসসি থেকে শুরু করে সকল পরীক্ষার জন্য ওটাই আমাদের একটা হেল্প হবে আরকি। একজন বলছে যে একটু জোরে কথা বলতে। আমি এখান থেকে যথেষ্ট জোরেই কথা বলছি। তোমার ডিভাইসের ভলিউমটা বাড়িয়ে নাও। ভয়েস অ্যান্ড এভরিথিং ইস ফাইন। আমাদের এন্ড থেকে দেখা যাচ্ছে। ভিডিও, অডিও সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা আজকে ১ম এ পড়বো 'অন্ধবধূ'। 'অন্ধবধূ'টা আমরা আ পড়ার আগে যতীন্দ্রমোহন বাগচিকে নিয়ে একটু জেনে যাব। যতীন্দ্রমোহন বাগচি জন্মগ্রহণ করেছিলেন ১৮৭৮ সালের ২৭শে নভেম্বর নদিয়া জেলার জামশেদপুর গ্রামে। তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? তিনি জন্মগ্রহণ করেছিলেন নদিয়া জেলার জামশেদপুর গ্রামে। নদিয়া জেলাটা কোথায় জানো? আমি অনেকবার গিয়েছি ওই জায়গাটা দিয়ে। এটা হলো আমাদের যে চুয়াডাঙ্গা, সো সেই চুয়াডাঙ্গাতে তোমার একটা স্থলবন্দর আছে বাংলাদেশে। যেই স্থলবন্দরটার নাম হচ্ছে গেদে স্থলবন্দর। তো যখন ভারতে যাওয়া যেত, এখনো যাওয়া যায় মেডিকেল ভিসায়, বাট এখন তো ভারতের সাথে আমাদের খুবই খারাপ সম্পর্ক। তো ওইভাবে আগের মতো তো আসলে টুরিস্ট ভিসা ইস্যু করে না। তো সেই আ গেদে স্থলবন্দরটা দিয়ে আমি কয়বার গিয়েছি? আমি ২ বার গিয়েছি গেদে স্থলবন্দর দিয়ে। সো এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশের মানে দর্শনা, চুয়াডাঙ্গা বলতে আরো স্পেসিফিক্যালি দর্শনাটা চুয়াডাঙ্গা জেলাতেই পড়েছে। কিন্তু চুয়াডাঙ্গা শহর থেকে অনেক দূরে দর্শনা। তো দর্শনা আর মানে চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের ওই পাশের জেলাটা হচ্ছে নদিয়া জেলা। তো সেখানকারই জামশেদপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন ১৮৭৮ সালে। কিন্তু যতীন্দ্রমোহন বাগচি যেই সময়কার মানুষ, সেই সময় আসলে বাংলাদেশ, ভারত এসব তো দূরে থাক। তখন চলছে ব্রিটিশ শাসন ওখানে। মানে আমরা তখন ব্রিটিশ উপনিবেশের মধ্যে। আহ ব্রিটিশ উপনিবেশ থেকে বা ভারত এবং পাকিস্তানের জন্ম হয় ১৯৪৭ এ। সেটা উনার জন্মের অনেক পরে। আর বাংলাদেশের জন্ম তো অনেক পরে। উনার জন্মের অলমোস্ট ১০০ বছর পরে বাংলাদেশের জন্ম হয়। তো পল্লীপ্রীতি যতীন্দ্রমোহন বাগচির কবি মানসের একটা প্রধান বৈশিষ্ট্য। সহজ কথায় আ যতীন্দ্রমোহন বাগচির লেখায় গ্রামীণ বিষয়াদি বা গ্রামের বিষয়াদির প্রতি একটা ভালোবাসা আমরা সবসময়ই দেখতে পেতাম। গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধরূপ উন্মোচনে তিনি বেশ প্রচেষ্ট হয়েছেন। আর গ্রাম জীবনের অতি সাধারণ বিষয়ের সুখ-দুঃখ তিনি সহজ সরল ভাষায় প্রকাশ করেছেন। ১লা ফেব্রুয়ারি ১৯৪৮ সালে তিনি মৃত্যুবরণ করেন। মানে ঠিক ১ বছর পরে দে আ যখন ব্রিটিশ এখান থেকে চলে যায়, মানে ভারত পাকিস্তান জন্মের ১ বছর পরে। আমি এবারে এমসিকিউর জন্য কিছু কথা বলব। আমরা অনেকেই দেখা গেছে যে যা পড়তে হবে না তাও পড়ে ফেলি। আমার মনে আছে একটা স্টুডেন্ট, ও হচ্ছে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিল। নোয়াখালী কবে বা কত সালে জেলা হয়েছে এটাও বসে মুখস্থ করছে। এই ধরনের প্রশ্ন তো বিসিএস এ আসে না। কি পড়বা তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি পড়বা না। কারণ আমি বাস্তব কথা বলি। বাংলাটা মাতৃভাষা দেখে বাংলাটাকে এত হেলাফেলা করে এসএসসি তে অজস্র স্টুডেন্ট বাংলা এ প্লাস মিস করে। অনেক ভালো স্টুডেন্টও বাংলা এ প্লাস মিস করে। তার কারণে গোল্ডেনটা হারায়। তো বাংলায় এ প্লাস মিস না করার জন্য সৃজনশীলটা খুব গুরুত্বের সাথে অ্যান্সার করতে হয়। এটা আমি দেখাবো। আজকে কবিতাগুলো পড়ানোর পরে সৃজনশীল কিভাবে উত্তর করতে হয় এটা আমি একদম ধরে আজকে শেখাবো আবারও। আর আমরা আরেকটা ভুল যেটা করি সেটা হচ্ছে এমসিকিউ তে আমরা ভালো মার্কস তুলতে পারি না অনেকেই। তার কারণ আমরা
যেই ধরনের প্রশ্ন আসে সেগুলো না পড়ে আমরা করি আজাইরা জিনিস আমরা মুখস্থ করি। এখন তুমি কিভাবে বুঝবা কোন ধরনের প্রশ্ন আসবে আর না আসবে? তুমি যদি এসএসসির কোনো একটা টেস্ট পেপার নাও, তাহলে তুমি খুব সহজে বুঝে যাবা কি আসে আর কি আসে না। যেমন অনেকেই কবি সাহিত্যিকের বাবা-মায়ের নাম মুখস্থ করে। কবি সাহিত্যিকের বাবা-মার নাম কবে কোন এসএসসি পরীক্ষাতে এসেছে? এটা কখনোই আসে না। কবি সাহিত্যিকের বাবা-মা বা আচ্ছা কবি সাহিত্যিক কে কোথা থেকে উনি মেট্রিক পরীক্ষা দিয়েছে, কোথা দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, এগুলো মুখস্থ করে। এগুলো তো আসে না। কোন স্কুল কলেজ থেকে তিনি এসব পরীক্ষা দিয়েছেন। তাহলে আসে কি? আসে তাকে নিয়ে যদি গুরুত্বপূর্ণ কোনো তথ্য থেকে থাকে সেগুলোই আসে। তাকে নিয়ে যদি ভিন্ন রকম কোনো তথ্য থেকে থাকে তাহলে সেগুলোই আসে। তো আমরা উনার বেশ কিছু কাব্যগ্রন্থ রয়েছে সেগুলোর নাম এখানে দেখতে পাচ্ছি। আমরা এগুলো মুখস্থ করে ফেলবো। আমরা এই মুখস্থটা কিভাবে করব? ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি, "এই পড়, এই পড়, এই পড়, ভালোমতো পড়, এই পড়, পড়তে, পড়তে মর।" এমন একটা অবস্থা। কিন্তু আমরা কিভাবে একটা বিষয়কে খুব সুন্দর করে আমাদের মস্তিষ্কে ধারণ করব, এটা আমরা ছোটবেলা থেকেই কখনোই আমরা শিখে আসি না। তো আমি আ কয়েকটা বিষয়ের আলোকে তোমাদেরকে এই কথাগুলো বলব। বারবারা ওকলি নামে একজন ইন্সট্রাক্টর আছেন। তার একটা কোর্স আছে লার্নিং হাউ টু লার্ন। একটা বিষয় কত সুন্দর করে শেখা যায় এ নিয়ে এই কোর্সটার চেয়ে সুন্দর কোর্স আছে বলে আমার কাছে মনে হয় না। তো আমি সেই কোর্সটা করেছিলাম। আর আলী আবদাল যিনি একজন পাকিস্তানি ব্রিটিশ, তিনি তার সময়ে কেমব্রিজ মেডিকেল স্কুলে ফার্স্ট হয়েছিলেন। অসম্ভব ব্রিলিয়ান্ট একজন কনটেন্ট ক্রিয়েটর, বিজনেসম্যান। সো আলী আবদালেরও অনেক ভিডিও আছে এগুলোর উপরে এবং আমার আরেকজন খুবই প্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটর বলাটা আসলে তাকে একটু কমই বলা হবে। অ্যান্ড্রু হিউবারম্যান। সো অ্যান্ড্রু হিউবারম্যানও এই মেমোরি ফোকাস নিয়ে অনেক কথা বলেছেন। আমি আরো ২ টা বইয়ের রেফারেন্স দিব। একটা হচ্ছে মুন ওয়াকিং উইথ আইনস্টাইন, জোশুয়া ফোয়ারের, আরেকটা হচ্ছে লিমিটলেস, জিম কুইকের। সো এই সবগুলো বইয়ের আলোকে আমি ২ টো জিনিসকে পেয়েছি। যেটাকে বলা যায় মানব মস্তিষ্ক সবচেয়ে কার্যকরভাবে তথ্যকে ধারণ করতে পারে এই ২ টো পদ্ধতি অনুসরণ করলে। তার একটা হচ্ছে অ্যাক্টিভ রিকল, আরেকটা হচ্ছে স্পেস রিপিটেশন। সো আমরা যখন একটা কোনো কিছু পড়ি, তখন পরীক্ষায় যেয়ে আমরা কি করি? না দেখে সেটাকে মনে করার চেষ্টা করি। অ্যাক্টিভলি রিকল করার চেষ্টা করি। দেখো, যদি তুমি তোমার পড়ার সময় দেখে রিভিশন দাও, এটা কোনো কাজে দিবে না তোমার মস্তিষ্কে তথ্যটা ধারণ করার জন্য। কোনো কাজে দিবে না কথাটা পুরোপুরি ঠিক বললাম না। কাজে দেবে, কিন্তু সেটা আসলে কার্যকর পদ্ধতি হলো না। যেমন এখান থেকে ধরো ঢাকা থেকে আমি ধরলাম এখন রংপুর যাবো। তো ঢাকা থেকে রংপুর তো আমি চাইলে রিক্সা চালায় যেতে পারি। কারণ রিক্সা চালায় যাওয়া তো যাবে রিক্সা চালায়া। বাট এটা কি কোনো কার্যকর পদ্ধতি হলো? বাস তো আবিষ্কার হয়েছে। তো আমি তো বাসে গেলেই পারি। আমার যদি আরো তাড়া থাকে, আমি তো ফ্লাইটে এখান থেকে সৈয়দপুর গিয়ে সৈয়দপুর থেকে রংপুর চলে আসলেই তো পারি। ২ ঘন্টায় মামলা শেষ। তো আমি কেন রিক্সা চালায় ২ দিন ধরে যাবো রংপুরে? এখন আমরা এমন কোনো পদ্ধতি অবলম্বন করব না যেগুলো হচ্ছে থার্ড ক্লাস। যেই পদ্ধতিগুলো আমাদের কোনো কাজে আসবে না মস্তিষ্কের তথ্য ধারণ করার জন্য। সো ছোটবেলা থেকে আমরা অনেক ভুল পদ্ধতি শিখে এসেছি। তার মধ্যে একটা ভুল পদ্ধতি হলো আমরা যখন পড়ি, পড়ার সময় আমরা দেখা যায় যে দেখে নোট করি। এটা কোনো কাজে আসে না। এটা খুবই ফালতু একটা পদ্ধতি। আমরা যেটা করব, আমরা না দেখে মনে করার চেষ্টা করব বা না দেখে নোট করব। কেমন? ধরো আমি তোমাকে একটা উদাহরণ দেই। যে ধরো যতীন্দ্রমোহন বাগচিকে নিয়ে পড়াচ্ছি। যতীন্দ্রমোহন বাগচি মৃত্যুবরণ করেছেন ১৯৪৮ সালে। এই তথ্যটা আমি মনে রাখতে চাই। তো আমরা কি করি নোট করার সময়? হ্যাঁ, আমি এটা বইয়ে দেখলাম বা আমি এটা শিখো অ্যাপে দেখলাম। তারপর আমি এটা খাতায় লিখছি যতীন্দ্রমোহন বাগচি মৃত্যুবরণ করেছেন ১৯৪৮ সালে। কোন লাভ হইল না তো ভাই। কি করলাম আমি এটা? আমি জাস্ট এটা দেখে এটা রিরাইট করলাম। এটা আমার মস্তিষ্কে গেল না তো সুন্দর করে। শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যাওয়ার জন্য আমি তো পথটা সুগম করে দিলাম না। আমি যেটা করব, যতীন্দ্রমোহন বাগচি জন্মগ্রহণ করেছেন ড্যাশ সালে। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন ড্যাশ কাব্যগ্রন্থের জন্য। এখন এই যে আমি এখানে বলছি, আমি পরবর্তীতে আমার মেমোরি থেকে এই শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করব। তাহলে আমি কি করছি? আমি অ্যাক্টিভলি রিকল করছি। অ্যাক্টিভলি আমি মনে করার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার অ্যাক্টিভ রিকল। সো আমার মস্তিষ্কে একটা তথ্যকে লং টার্ম মেমোরিতে নেবার জন্যে এবং সেটাকে একদম এখানে গেঁথে ফেলার জন্য এখন পর্যন্ত গবেষণায় আবিষ্কৃত পৃথিবীতে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো অ্যাক্টিভ রিকল এবং এর সাথে আরো একটা পদ্ধতি জুড়ে দিতে হয় সেটা হলো স্পেস রিপিটেশন।
স্পেস রিপিটেশনটা হচ্ছে ওই একই বিষয়টাকে নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি ঘটানো। এখন নির্দিষ্ট সময়ের প্যাটার্নটা কি? আমরা সাধারণত যা পড়ি ২৪ ঘন্টার মধ্যেই কিন্তু আমরা ওটার অনেকটুকুই ভুলে যাই। এটার সবচেয়ে ভালো প্রমাণ চাও? ধরো ক্লাস করাচ্ছি বা তুমি অনেক ক্লাসে নোট নিয়েছো। হ্যাঁ, তাড়াতাড়ি নোট নিয়েছো। পরে ভেবেছিলা যে নোটটা তুমি গুছিয়ে লিখবা। নোটটা তুমি আর গুছিয়ে লিখো নাই। নোটটা তুমি বের করলা তোমার পরীক্ষার আগের রাতে। তুমি নিজেই বুঝতে পারছো না যে ওখানে কি লেখা আছে। তোমার মনে হচ্ছে যে কোনো এক্সপার্ট কে নিয়ে আসা দরকার এখন তোমার ওই লেখা মর্মোদ্ধার করার জন্য যে তুমি এটা লিখেছোটা আসলে কি? এইজন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা যদি ওই নোটটা সাথে তুলে ফেলি তাহলে কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় ক্লাস শেষের পরে। কারণ ওই সময় কিন্তু আমার মনে থাকে। বাট এই যে ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা পড়ি আমি ভুলে যাই সেটা। এজন্য আমরা যেটা পড়ি আমরা যদি ২৪ ঘন্টার মধ্যে এটাকে রিভিশন না দেই অন্তত একবার আমরা ওটার বেশিরভাগ মানে তথ্যই ভুলে যাই। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে আমাদেরকে আমরা যখন একটা কিছু পড়েছি সেটাকে এই অ্যাক্টিভ রিকলটাই ২৪ ঘন্টার মধ্যে আমি অ্যাক্টিভ রিকল করব একবার। পরবর্তীতে আবার ৪৮ ঘন্টার মধ্যে আমি একবার অ্যাক্টিভ রিকল করব। এরপরে ৭২ ঘন্টার মধ্যে আমি আবার অ্যাক্টিভ রিকল করব। এই যে স্পেসড রিপিটেশন মানে একটা নির্দিষ্ট সময় পর রিপিট করা। এই স্পেসড রিপিটেশন এবং অ্যাক্টিভ রিকল এই ২ টা যদি তুমি মানতে পারো তাহলে আমি বলব ইনশাআল্লাহ কেউ থামাতে পারবে না। তুমি যেটাই পড়বা সেটাকেই খুব সহজেই তুমি মস্তিষ্কে ধারণ করে ফেলতে পারবা এবং পরীক্ষায় তুমি খুব সুন্দর করে সেটাকে লিখে দিয়ে আসতে পারবা। কিন্তু তুমি যদি আন্দাগুন্দা মুখস্থ করতে থাকো, ঠিক আছে? তার কাব্যগ্রন্থ লেখা রেখা অপরাজিতা। তুমি যদি এসব করতে থাকো সুরে তাহলে এই সুর আসলে কি বলবো যে মানে এটা কোনো কাজে আসবে না। এত সুর আর এত গান যদি কোনদিন থেমে যায়, এটা থেমে যাওয়া লাগবে না। এটা মস্তিষ্কে কোনো লাভের লাভ কিছুই করবে না। উল্টো তোমার জীবনের মূল্যবান সময় নষ্ট করবে। ঠিক আছে? সো এই সুর আর গানের কোনো প্রয়োজন নাই। জাস্ট অ্যাক্টিভলি রিকল করে পড়বা এবং স্পেস রিপিটেশন করবা। একটা নির্দিষ্ট সময় পরপর ওই জিনিসটাকে তুমি রিপিট করবা। লং টার্ম মেমোরি থেকে শর্ট টার্ম মেমোরিতে খুব সহজেই তথ্যগুলো চলে আসবে এবং তুমি যখন চাও যখন যেই পরীক্ষায় এটাকে খুব সুন্দর করে তুমি মনে করে লিখে আসতে পারবা। এখন তোমার কাছে এটাও প্রশ্ন জাগতে পারে যে, "ভাইয়া আপনি তো আমাকে একটা তথ্যের কথা বললেন যেগুলো জ্ঞানমূলক। এখন ধরেন কোন একটা থিওরি, সেটা হতে পারে ফিজিক্সের বা হতে পারে সেটা অন্য যেকোনো বিষয়ের বা ধরেন বাংলারই কোনো একটা কিছু, যেটা আসলে এরকম একটা তথ্য না। সেটাকে আমি কিভাবে কি করব?" হ্যাঁ, সেটার জন্যও সমাধান আছে। তুমি সেটাকে বুঝবা, ভালোমতো বুঝবা। বোঝার পরে বই বন্ধ, তুমি নিজে কি বুঝলা ওটাকেই কয়েকটা পয়েন্ট লিখো। ওটাকে একটু শর্ট এ লিখে ফেলো। তাহলেই তো হয়ে গেল। তাহলেই তো হয়ে গেল। তো আজকে এতটুকুই। অ্যাক্টিভ রিকল নিয়ে আর স্পেস রিপিটেশন নিয়ে কথা বললাম। নেক্সট কোন একটা ক্লাসে আমি ফাইনম্যান টেকনিক নিয়ে কথা বলব। ওটা আমাকে কেউ মনে করিয়ে দিবা। তো চলে যাচ্ছি এখন আমাদের ক্লাসে। পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চল না ঠাকুরঝি। আমরা এই কবিতাটা পড়ানোর আগে আমার মনে হয় কিছু শব্দ নিয়ে আমার একটু কথা বলা প্রয়োজন। যে শব্দগুলো হচ্ছে আমাদের অনেকের কাছে একটু অপরিচিত মনে হতে পারে। ঠাকুরঝি মানে কি? ঠাকুরঝি মানে হচ্ছে ননদ বা হাসব্যান্ডের বোন। এটাকে বলা হয় কি? ঠাকুরঝি। মধুমদির বাসে। এটার মানে কি? এখানে হচ্ছে মধুর গন্ধে মানে একদম পাগল হয়ে যাচ্ছি এত সুগন্ধ এরকম। মধুমদির বাসে বা বাসে মানে হচ্ছে সুবাসে বা সুগন্ধে। তো আ এখানে আসলে মূলত আকাশ শব্দটা আমরা দেখব, বাট যা হোক ওটা দিয়ে কি বোঝায় ওটা আমি বোঝাবো। আচ্ছা, এখানে আমরা দেখতে পাবো যে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের অনুভবের যে একটা অসাধারণ একটা জগৎ আছে। ঠিক আছে? কারণ আমরা কিন্তু অলরেডি কবি পরিচিতিতে পড়েছি যে যতীন্দ্রমোহন বাগচি গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে অসম্ভব ভালোবাসার সাথে তার কবিতায় ফুটিয়ে তুলতে চাইতেন। এবং এইখানে আমরা দেখতে পাবো একজন অন্ধ মানুষের কাছে জীবনটা কেমন করে বোধ হয়। প্রকৃতির যে বিচিত্র রঙের ধারণা ও অনুভব এই অন্ধবধূর মাঝে আছে। সেই জ্ঞান ও অনুভব থেকে সে জেনে নিতে চায় ঋতুর বিবর্তনটা কিভাবে হয়। ঠিক আছে? আমরা না হলে চোখে দেখতে পাচ্ছি। সে তো এই পৃথিবীতে কখনো চোখে দেখতে পেল না। তার কাছে কি মনে হয়? আচ্ছা আমি তোমাদের কাছে একটু চ্যাপ্টার রিজিউম করে দিয়ে আগে জানতে চাই। তোমরা কি কখনো কোনো অন্ধ ব্যক্তিকে টাকা গুনতে দেখেছো? তোমরা একটু লিখো তো। তোমরা কি কখনো কোনো অন্ধ ব্যক্তিকে টাকা গুনতে দেখেছো কিনা? হ্যাঁ, লিখো। আমি চ্যাটটা ওপেন করে দিয়েছি। আচ্ছা, দেখো নাই। আচ্ছা, একজন বলেছে দেখেছে। কেউ বলছে দেখেছে, কেউ বলছে দেখে নাই। আচ্ছা, আচ্ছা দেখে নাই, দেখে নাই। আচ্ছা, ঠিক আছে। আমি চ্যাটটা পজ করে দিলাম। আমি আমার ক্যাডেট কলেজের স্মৃতি মনে পড়ে। আমার ক্যাডেট কলেজে আমি আ বা এমন একটা আমার একটা সিনিয়র ছিল যার
বাবা-মা ২ জনই তারা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। কিন্তু তাদের মানে মাথা ঠিক ছিল একেবারেই। তো আল্লাহ আসলে তাদের একটা মানে অঙ্গের যখন আসলে এরকম কার্যকারিতা নষ্ট করে রাখে, হয়তো অন্য অঙ্গের কার্যকারিতাটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এটার জন্যই দেখা যায় যে অন্ধ মানুষটা অনুভব বা স্পর্শ করে এমন কিছু বিষয় বুঝে ফেলতে পারে, যেটা তোমার আমার মতো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে বোঝা সম্ভব হয় না। অন্ধবধূ এখানে দেখতে পায় যে তার অনুভূতি শক্তি প্রখর। ঠিক আছে? অন্ধ চোখের দ্বন্দ্ব ঢুকে যায়। আ আত্মমর্যাদা বোধে সে সমৃদ্ধ, কিন্তু সে অন্ধ। তো এই অন্ধত্বের কষ্ট সে গভীরভাবে অনুভব করে। দিঘির ঘাটে যখন শ্যাওলা পড়া পিচ্ছিল সিঁড়ি জাগে, তখন সে পিচ্ছিল খেয়ে জলে পড়ে ডুবে মরার আশঙ্কা প্রকাশ করে। কারণ সে তো চোখে দেখতে পায় না। সে এটাও অনুভব করে যে ডুবে মরলে অন্ধত্বের অভিশাপ ঘুচত। মানে মানুষ যখন এইরকম হতাশাগ্রস্ত হয়ে যায় তখন তার মধ্যে এরকম চিন্তাভাবনা চলে আসে। কিন্তু কবিতাটির চেতনা থেকে মনে হয় অন্ধবধূ নৈরাশ্যবাদী মানুষ নয়। নৈরাশ্যবাদী মানুষ কি? নৈরাশ্যবাদী মানুষ হচ্ছে যে সবকিছুর মধ্যে হতাশ হয়, সবকিছুর মধ্যে যে নেগেটিভ বা নেতিবাচক কোনো কিছু খুঁজে পায়। জীবনের প্রতি তার গভীর মমত্ববোধ রয়েছে। জীবনের প্রতি গভীর মমত্ববোধ রয়েছে এই বধূর। চোখ গেল। এটা হচ্ছে এক ধরনের পাখির। এই পাখির ডাক চোখ গেল। চোখ গেল শব্দের মতো মনে হয়। এই পাখির ডাকটা আসলে আমরা বিভিন্ন কবিতা, এই চোখ গেল পাখির নামটা আমরা বিভিন্ন কবিতা, বিভিন্ন গানে আ দেখতে পাই। আচ্ছা, আমরা এই কবিতাটা আসলে কি নিয়ে এই অংশে যতীন্দ্রমোহন বাগচি লিখেছেন? সমাজের দৃষ্টিহীনদের মানুষ অবজ্ঞা করে। দৃষ্টিহীনেরা নিজেরাও নিজেদের অসহায় ভাবে, কিন্তু ইন্দ্রিয় সচেতনতা দিয়ে এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। হোয়াট ইস ইন্দ্রিয় সচেতনতা? আমরা জানি যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, তো ইন্দ্রিয় সচেতনতাটা কেমন? চোখে না দেখলেও কানটা তার প্রখর। তার টাচ যে করছে একটা জায়গাতে টাচটা প্রখর। একটা অন্ধের ছড়ি যখন লাঠি দিয়ে হাঁটে, তখন কিন্তু তুমি এত খেয়াল করো না, আমি এত খেয়াল করি না। কিন্তু সে কিন্তু ওখান থেকে সেন্স করে বোঝে সামনে কি গর্ত আছে কিনা, মানুষ আছে কিনা, গাড়ি আছে কিনা, ডানে যাবে কি বামে যাবে, এরকম কিন্তু দেখতে পাবা। তো পায়ের নিচে নরম বস্তুর অস্তিত্ব, কোকিলের ডাক শুনে নতুন ঋতুর আগমন অনুমান করে এই অন্ধবধূ। শ্যাওলায় পা রেখে নতুন সিঁড়ি জেগে ওঠার কথা বোঝা দৃষ্টিহীন হয়েও সম্ভবপর। তাই দৃষ্টিহীন হলেই নিজেকে অসহায় না ভেবে শুধুই ঘরের মধ্যে আবদ্ধ না থেকে আপন অন্তর্দৃষ্টিকে প্রসারিত করা প্রয়োজন। অন্তর্দৃষ্টি বলতে কি বোঝানো হচ্ছে? প্রজ্ঞা। বিজ্ঞ কথাটা আমরা যতটা শুনি, প্রজ্ঞা কথাটা হয়তোবা তোমরা কম শোনো। কিন্তু প্রজ্ঞা এমন একটা বিষয় যা বিজ্ঞের চেয়েও অনেক বেশি। একটা মানুষ একটা বিষয় নিয়ে পড়াশোনা করলেই সে বিজ্ঞ হতে পারে। কিন্তু চাইলেই কেউ প্রজ্ঞাবান হতে পারে না। প্রজ্ঞাবানের বিষয়টা হচ্ছে এমন যে এখানে বসে বা একটা জিনিসের ভিত্তিতে সে ধরো ফিউচারের অনেক কিছু প্রেডিক্ট করতে পারছে। এটা মানে এই না যে ভবিষ্যৎ দেখে ফেলা। এটা হচ্ছে সামগ্রিক বিবেচনা করে নিজের জ্ঞান বুদ্ধির আলোকে কথাবার্তা বলা বা ভবিষ্যৎকে নিয়ে দেখা। তো তোমাদেরকে এমনই একটা গল্প আমি এই মুহূর্তে ধরো বলতে চাই। সেটা হলো সের্গেই বুক্কা। পোল ভল্ট অলিম্পিকে একটা প্রতিযোগিতা আছে। তোমরা অনেকেই হয়তোবা এই খেলাটা দেখে থাকবা। আমি নিজে ক্যাডেট কলেজে ছিলাম। আমাদের ক্যাডেট কলেজের যেই তোমার অ্যানুয়াল অ্যাথলেটিক্স কম্পিটিশনটা হতো বার্ষিক, সেই অ্যাথলেটিক্স কম্পিটিশনে হচ্ছে পোল ভল্ট থাকতো। একজন মানে দৌড়ে আসবে প্রতিযোগী। তারপর একটা লাঠি দিয়ে এমনি সে ভর দিবে, ভর দিয়ে এরকম একটা বার সে ক্রস করবে। তারপর আরো আস্তে বারটা বাড়তে থাকে। তো সের্গেই বুক্কা তিনি নিজের রেকর্ড নিজে ৬ বার তিনি ব্রেক করেছিলেন। তিনি নিজের রেকর্ড নিজে ৬ বার ব্রেক করেছিলেন। তো ৬ বার যখন তিনি ব্রেক করেছেন, তাকে সাংবাদিক একবার প্রশ্ন করে একটা ইন্টারভিউতে, "মানুষ একবারই রেকর্ড করতে পারে না। আপনি কিভাবে নিজের রেকর্ড নিজে ৬ বার ব্রেক করলেন? মানে স বুক্কা তুমি কিভাবে করলা এই কাজটা?" তখন বুক্কার একটা বিখ্যাত কথা আছে যে, "আমি যখন ওখানে যাই, তো নিজেকে ওইভাবে বোঝাই। Throw your heart over the bar. Your body will follow it. Throw your heart over the bar. Your body will follow it. তোমার হৃদয়টাকে আগে ছুঁড়ে ওই বারের উপর দিয়ে ফালাও। হৃদয় যদি ছুঁড়ে ফালাইতে পারো, তোমার বডি এমনি ওটা ফলো করবে। তোমার বডি চলে যাবে ভাই অটো। তুমি তোমার হৃদয়টাকে আগে ফালাও ওখানে। ওইটা ক্রস করাও।" মানুষের সকল কিছুর সূচনা শুরু হয় তার চিন্তা থেকে বা তার কল্পনা থেকে। দেখো, যদি কল্পনা শক্তি আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ না হতো, প্রজ্ঞা যদি এতটাই গুরুত্বপূর্ণ না হতো, তাহলে ওই ২ টা সাইকেলের দোকানদার অরভিল রাইট আর উইলবার রাইট ব্রাদার্স
উড়োজাহাজ আজকে আবিষ্কার করে ফেলতে পারত না। চাইলেই উড়োজাহাজ আবিষ্কার করে ফেলতে পারত না। গত মাস ২ এক আগে আমার খুব কাছের একটা ক্যাডেট কলেজ জুনিয়র বাংলাদেশে এসেছিল। ও ইউনিভার্সিটি অফ ডেব্রেসান থেকে পড়া হাঙ্গেরিতে। ও একজন পাইলট, ইউরোপিয়ান পাইলট, ইউরোপিয়ান লাইসেন্স আছে ওর। ও বলছিল যে একজন পাইলট হয়েও ও অবাক হয়ে যায় যে কিভাবে একটা এরকম একটা জিনিস আকাশে নিয়ে উড়ে বেড়ায়। হ্যাঁ, হি নোজ দ্য সায়েন্স যে কেমনে এটা উড়ে না উড়ে। ও জানে সবকিছু ফিজিক্সের। এরপরেও ও অবাক হয়ে যায় যে কিভাবে এটা উড়ে বেড়ায়। তো আমি এই কথাটা কেন বললাম? এই কথাটা বললাম যে তোমার চিন্তা, তোমার কল্পনা শক্তি যে কি ভয়ংকর পাওয়ারফুল এটা তুমি কল্পনাও করতে পারবা না। তো প্রজ্ঞার কথা বলছিলাম। প্রজ্ঞা হচ্ছে জ্ঞান, অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি। তো ধরো আজকে আমরা যদি ব্রিটিশরা এত দূর থেকে এখানে এসে আমাদেরকে দাস বানিয়ে ২০০ বছর এরকম আমাদের সাথে চাকর-বাকরের মতো আচার-আচরণ করলো এবং আমাদেরকে পঙ্গু বানিয়ে দিয়ে গেল। এটা কি এমনি, এমনি হয়েছে? আমাদের প্রজ্ঞার অভাব আছে বলেই হয়েছে। যখন তারা এখানে ছিল, তারা কিন্তু এটা হুট করে করে নাই। খুব আস্তে, 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 আস্তে করেছে। এবং আমরা আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, তারা প্রজ্ঞাবান ছিলেন না। তারা গরু ছাগলের মতো আচার-আচরণ করেছেন বলেই দিন শেষে ওরা এই কাজটা করতে পেরেছিল আমাদের সঙ্গে। বধূটি চোখে দেখতে পায় না কিন্তু অনুভবে সে জগতের রূপ, রস, গন্ধ সম্পর্কে জ্ঞান রাখে। কবিতাটিতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা সংবেদনশীল ভাষায় প্রকাশিত হয়েছে। সো আমরা এবারে চলে যাচ্ছি কবিতাতে। পায়ের তলায় নরম ঠেকলো কি? আস্তে একটু চল না ঠাকুরঝি। ঠাকুরঝি কি আমরা একটু আগে বলেছি, হ্যাঁ? যদি আমরা বুঝাইছি ননদ, ঠিক আছে? হ্যাঁ। ওমা! এ যে ঝরা বকুল! নয়? তাই তো বলি, বসে দোরের পাশে রাত্তিরে কাল মধুমতির বাসে আকাশ পাতাল কতই মনে হয়। আচ্ছা কি বলল? ওমা! এ যে ঝরা বকুল! মানে বকুল ফুল ঝরেছে। এখানে এই ঝরা বকুলের যে খুব সুন্দর গন্ধ, সেই বকুলের গন্ধ তো অপূর্ব সুন্দর। তো এটার কথাই বলছে। ওমা! এ যে ঝরা বকুল! নয়? এটা কি না? তাই তো বলি, বসে দোরের পাশে। তাই তো আমি বলি, না এটা না। বসে দোরের পাশে। দোর মানে কি? দরজা। দরজার পাশে বসে তাই তো বলি, রাত্তিরে মানে রাতের বেলা। কাল মধুমদির বাসে। মানে আমি একটু আগে বলেছিলাম যে কাল মধুমদির বাসে। এটা মানে এমন না যে এক্সাক্টলি এটার মধুর গন্ধে, মানে এটা বোঝাচ্ছে এত সুন্দর ফুলের গন্ধ, বাস মানে সুবাস বা এখান থেকে খুব সুগন্ধ এটা বলতে পারো। যে একদম পাগল হয়ে যাবার মতো স্মেল। বাস আকাশ পাতাল কতই মনে হয়। মানে কি অপূর্ব লাগছে এরকম বলছে আরকি। ফুলের গন্ধ যে কতটা সুন্দর হতে পারে আজ বেশ অনেকদিন পরে আমি গিয়েছিলাম আমার মায়ের কবর জিয়ারত করতে। বনানী কবরস্থানে আমার মাকে দাফন করা হয়েছে। তিনি ইন্তেকাল করেছিলেন গত জুনের ৭ তারিখে। অর্থাৎ কুরবানির ঈদের দিন ফজরের নামাজের একটু আগে। সো আজকে অনেকদিন পরে গেলাম কবর জিয়ারত করতে। তো যেহেতু ফুলের সিজন চলে আসছে, শীতকাল চলে আসছে, আ মানে কিছু ফুল লাগিয়েছে অনেকেই কবরের আশেপাশে। আমি আর আমার বাবাও বলছিলাম যে আমার মায়ের কবরেও হয়তোবা কিছু ফুল লাগানো উচিত। এবং মনে হচ্ছে যেন জান্নাতি সুবাসে চারিদিকটা ভরে গেছে ফুলের গন্ধে। মানে এত সুন্দর ফুলের গন্ধ হতে পারে। আচ্ছা যাই হোক আমরা ওইদিকে না যাই। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে বরণ দেখা যায়। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই। এখন জ্যৈষ্ঠ কোনটা? জ্যৈষ্ঠ হচ্ছে আমাদের বছরের ২য় মাস। কেন ২য় মাস কথা বলছে? বৈশাখ, জ্যৈষ্ঠ। আমের গায়ে বরণ দেখা যায়। এটার কথা বলছি এই কারণে, বরণ মানে কি? বরণ শব্দের অর্থ হচ্ছে রং বা এটা কেমন দেখাচ্ছে। ঠিক আছে? ধরন-ধারণটা কেমন দেখাচ্ছে। তো জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই আমের গায়ে বরণ দেখা যায়? সে নিজে জিজ্ঞাসা করছে যে জ্যৈষ্ঠ আর কতদিন পরে আসবে? তো ধরো আমের গায়ে বরণ দেখে কি আমরা বুঝতে পারি না যে একটা ঋতু কি আসছে কি আসছে না? এটা শুধু আমের গায়ে কেন? এটা তো প্রকৃতির নানা বিষয়াদি দেখেই তো আমরা বুঝতে পারি যে ওটা কি আসছে নাকি আসছে না। বা এটা কি হচ্ছে কি হচ্ছে না। অনেক দেরি, অনেক দেরি? কেমন করে হবে? কোকিল ডাকা শুনেছি সেই কবে? মানে এই দেখো, অনেক দেরি, অনেক দেরি তো হওয়ার কথা না। কিভাবে অনেক দেরি হবে? কোকিল ডাকা শুনেছি সেই কবে? কোকিল ডাকে কখন? কোকিল ডাকে বসন্তে। বসন্তে কোকিল ডাকে। কোকিল ডাকা শুনেছি সেই কবে? দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই? মানে দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই? বোঝা যাচ্ছে দক্ষিণ হাওয়া বহে কখন? সেটাও বহে হচ্ছে বসন্তকালে।
সেই বসে আছে বসন্তকালে সেই দক্ষিণা বাতাস। দক্ষিণ হওয়া বন্ধ কবে ভাই? দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, শ্যাওলা পিছল এমনই শঙ্কা লাগে, পা পিছলিয়ে তলিয়ে যদি যাই। দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, শ্যাওলা পিছল এমনই শঙ্কা লাগে। আচ্ছা, দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে। আচ্ছা, যে দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, শ্যাওলা পিছল এমনই শঙ্কা লাগে। নতুন সিঁড়ি জাগার বিষয়টা কি? দেখা যায় যখন আমাদের দিঘিতে বা পুকুরে পানির লেভেলটা নেমে যায়, তখন কি হয়? পানির লেভেলটা নেমে গেলে আল্টিমেটলি সেখানে তোমার ধরো নতুন সিঁড়ি তো জেগে যাবে এবং সেটা তো শ্যাওলা পিছল মানে সেখানে অনেক শ্যাওলা এবং সেটা অনেক পিছলা। এমনি শঙ্কা লাগে। তাহলে ভয় লাগে। ওটা তো থাকবেই। কারণ ওটা তো পানির নিচে ছিল। একদম শ্যাওলা-টেওলা হয়ে একাকার। দাঁড়াইলে পিছলায় পড়ে যাবে। এমন অবস্থা। এমনি শঙ্কা লাগে। পা পিছলিয়ে তলিয়ে যদি যাই, মানে যদি সে ডুবে মরে যায়, যদি সে ডুবে মরে যায়, এতেও সে ভয় পাচ্ছে। মন্দ নেহাত হয় না কিন্তু তাই, অন্ধ চোখের দ্বন্দ্ব ঢুকে যায়। আচ্ছা, মন্দ নেহাত এটা ঝুঁকে যায় হবে না। আই গেস এটা চুকে যায় হবে। এখানে একটা ভুল আসছে। দ্বন্দ্ব চুকে যায়। পা পিছলিয়ে তলিয়ে যদি যাই, মন্দ নেহাত হয় না কিন্তু তাই। তাতে কিন্তু খুব একটা খারাপ হয় না। আ অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়। মানে আ যদি পা পিছলিয়ে তলিয়ে যদি যাই, বাট এই জিনিসটা সেটা দুঃখ থেকেই বলছে। তাতে মন্দ নেহাত হয় না কিন্তু তাই। তাতে খুব একটা খারাপ কিছুও হবে না। অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়। মানে এই যে আমি অন্ধ, আমার জীবনটা তো কষ্টের। এই কষ্টটা আমার চুকে যায় বা এই কষ্টটা আমার চলে যায় আমার জীবন থেকে। দুঃখ নাইকো সত্যি কথা শোন, অন্ধ গেলে কি আর হবে বোন? অন্ধ গেলে কি আর হবে বোন? মানে বলছে দুঃখ নাইকো সত্যি কথা শোন। আমার দুঃখ নাই হয়তো মরলে, নিজের জন্য। কিন্তু আমার কষ্টটা তোদের জন্য বা অন্যদের জন্য। তখন বলছে আমি গেলে আমি তো তোদের বোন। তো তোরা কি আর তোদের বোনকে পাবি? তোদের বোন তো হারা গেলে। অন্ধ গেলে কি আর হবে বোন? বাঁচবি তোরা, দাদা তো তোর আগে। এই আষাঢ়েই আবার বিয়ে হবে। মানে বলছে যে তোরা তো বাঁচবি তোদের মতো। তোর দাদা তো আগে না। দাদাকে আবার আষাঢ়ে আবার বিয়ে দিবি তাকে। বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা। মানে এই পাখিটা অনেকক্ষণ ধরে ডেকেই যাচ্ছে। চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা। আচ্ছা দিদি, কি করবে ভাই তারা? আচ্ছা কি বলল? যে এই আষাঢ়েই আবার বিয়ে হবে, বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা। আচ্ছা দিদি, কি করবে ভাই তারা? জন্ম লাগি গিয়েছে যার চোখ, কাদার সুখ যে বারণ তাহার ছাই, কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই। আচ্ছা, আচ্ছা দিদি, কি করবে ভাই? এখন বলছে যে মানে কি করবে তারা? যাদের জন্ম থেকেই হচ্ছে জন্ম লাগি গিয়েছে যার চোখ, কাদার সুখ যে বারণ তাহার ছাই, কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই। কত তবু কমতো যে তার শোক। মানে এখন কি করবে বলো? যারা হচ্ছে জন্ম থেকেই যাদের চোখ নাই বা যারা হচ্ছে জন্মান্ধ, একটু কাঁদতে পারলে হয়তো তাদের শান্তি লাগতো। কিন্তু সেই কাঁদারও যেন উপায় নাই। চোখ গেল, তার ভরসা তবু আছে। চক্ষুহীনার কি কথা কার কাছে? চোখ গেল, তার ভরসা তবু আছে। মানে বলছে যে চোখ গেল বলে যে পাখিটা ডাকে, তার অন্তত কিছু ভরসা আছে। কিন্তু চক্ষুহীনার, যার চোখ নেই, কি কথা কার কাছে? সে কার কাছে কি কথাটা বলবে? টানিস কেন? কিসের তাড়াতাড়ি? সেই তো ফিরে যাব আবার বাড়ি। ওর ননদকে বলছে এটা। একলা থাকা সেই তো গৃহকোণ, তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে দরদ ভরা দুঃখের আলাপন। মানে বলছে একলা থাকা ওই গৃহের মধ্যেই তো তার চেয়ে যে স্নিগ্ধ শীতল জলে দুটো প্রাণের কথা বলা হয়, দরদ ভরা দুঃখের আলাপ সুখের আলাপ করা হয়। পরশ তাহার মায়ের স্নেহের মতো, ভুলায় খানিক মনের ব্যথা যত। পরশ তাহার মায়ের স্নেহের মতো। তার পরশটা হচ্ছে একদম মায়ের স্নেহের মতো, ভুলায় খানিক মনের ব্যথা যত। কার পরশ মায়ের স্নেহের মতো? সেটা হচ্ছে এই জলের কথা বলছে। এই স্নিগ্ধ শীতল জলের কথা বলছে। যে এবং এটাকে সে তুলনা দিয়েছে
মাতৃস্নেহের সাথে। এই হলো গিয়ে কবিতাটা। আমরা এই কবিতার মাঝে কিন্তু দেখতে পাই যে অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যাক। আমি অলরেডি একবার এটা বলেছি যে সে নৈরাশ্যবাদী না হলেও তার ভেতরে তো একটা গভীর কষ্ট আছে। যে যদি সে এই অন্ধত্ব থেকে মুক্তি পায় মৃত্যুর মধ্য দিয়ে, তবে সেই মৃত্যুই যেন শ্রেয়। কারণ সে কার সাথে কথা বলবে? সে কি করবে? কিভাবে সে দিন কাটাবে? সেই চোখ গেল পাখি না হয়ে ডেকে, ডেকে কিছুটা সার, তাও তো তার ভরসা আছে। কিন্তু তার মতো অন্ধ একজন নারীর কি করবে সে জীবনে? তারপরে হচ্ছে এই কাদার সুখ। মানুষ দুঃখে কাঁদে, শোকে কাঁদে, কিন্তু কান্নার মধ্য দিয়ে দুঃখ শোকের লাঘব ঘটে বা দুঃখ শোক কমে যায়। সো আমি তোমাদের প্রশ্ন নেব। আগে আমি সৃজনশীল প্রশ্নটা কিভাবে উত্তর করতে হয় সেটা দেখাবো। এখন এই ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তোমরা সবচেয়ে বেশি মনোযোগটা এখন দাও। কারণ তুমি যতই ভালো কবিতা পারো না কেন, তোমাকে কেউ বলবে না পরীক্ষার হলে যে তুমি দাঁড়িয়ে কবিতা বোঝাও। তোমাকে বলবে অ্যান্সার করতে। সো কিভাবে অ্যান্সার করবা এখন সেটা দেখবা। সময় কতক্ষণ নিবা? তুমি সময় নিবা সর্বোচ্চ ১৯ মিনিট। সময় নিবা সর্বোচ্চ ১৯ মিনিট। আমরা ক এবং খ নম্বরে উদ্দীপক থেকে কোনো কথাবার্তা আনবো না। এবং আমরা ক এবং খ নম্বর পুরোপুরি লিখবো আমাদের মেমোরি থেকে। ক হচ্ছে জ্ঞানমূলক। আমরা এটা এক লাইনে লিখবো। সর্বোচ্চ, সর্বোচ্চ এক লাইনে লিখবো। খ হচ্ছে আমরা ২ প্যারায় লিখবো, যেহেতু এটা নাম্বার ২, ২ প্যারায় লিখবো। আর এটা আমরা পৃষ্ঠার হিসাব যদি করি, আধা পৃষ্ঠা লিখব। প্রথমে আমি যেই কথাটা বলেছে ওটার এক কথায় উত্তর দিয়ে দিব। কোকিল ডাকা শুনেছি সেই কবে পংক্তিটি দ্বারা প্রকৃতির কোন রূপের ইঙ্গিত পাওয়া যায়? কোকিল ডাকা শুনেছি সেই কবে পংক্তিটি দ্বারা প্রকৃতির ঋতু বদলের ইঙ্গিত পাওয়া যায়। ঠিক আছে? এবারে আমি এই কথাটাই একটু বিস্তারিত লিখব। যে দৃষ্টিহীন শক্তি, দৃষ্টিশক্তিহীন হলেও অনুভবের দ্বারা প্রকৃতি সম্পর্কে সে ধারণা রাখে। সে জানে বসন্তকালে কোকিল ডাকে, এরপর গ্রীষ্মের আগমন হলে কোকিল আর ডাকে না। ঋতু পরিবর্তন হয়ে সময় প্রকৃতির নানা রকম পরিবর্তন ঘটে। দক্ষিণা হওয়া বন্ধ হয়ে যায়। এই ঋতু পরিবর্তনের কথাগুলো আমি বললাম। এবং সৃজনশীলে যেহেতু নাম্বারটা ফ্র্যাগমেন্টেড, এই এক লাইনের জন্য পাবো ১ নম্বর, এই অংশের জন্য পাবো ১ নম্বর। ১+১ ২ হয়ে গেল। এবারে আমরা গ নম্বরটাতে যাব, যেটা হচ্ছে আমার প্রয়োগমূলক। এবং গতে যেহেতু ৩ নম্বর, এটা আমি ৩ প্যারাতে লিখব। আর এখানে আমি ১ পৃষ্ঠায় পুরোটা শেষ করার চেষ্টা করব। একটা বিষয় বলে রাখা ভালো যে আমরা যখন ১ পৃষ্ঠার মাঝে শেষ করছি, আমাদেরকে সময় জ্ঞানটাও কিন্তু রাখতে হবে। আমরা একটা সৃজনশীল সর্বসাকুল্যে ১৯ মিনিট সময় নেব। এর চেয়ে আমরা একটুও বেশি সময় নেব না। তো আমি যেটা বলছিলাম যে যখন আমি এই মানে এটা উত্তর করছি গ নম্বরটা। আমার ১ম প্যারাটা কি? ১ম প্যারাটা তো হচ্ছে বা ১ম অংশটা হচ্ছে আমার এখানে একটু আলাদা হয়ে গেছে, হ্যাঁ? দাঁড়াও, একটু আমি দেখাচ্ছি। এই উত্তরের সারবস্তু এটার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ? তো আমি কেটে দিতাম আর কেটে দিলাম। উত্তরের সারবস্তু-ফারবস্তু এসবের কোনো দরকার নাই। আচ্ছা, ঠিক আছে। আর এই লাইনটাও আলাদা হয়ে গেছে। হুম, হুম। হ্যাঁ, এইটা হচ্ছে আ দাঁড়াও, এমন হয়ে গেল কেন এটার ফরমেটটা? হোয়াট দ্য হেল ম্যান! আচ্ছা যাই হোক, আমি দেখাচ্ছি। আমরা এটা ১ পৃষ্ঠায় লিখব এবং আমরা এটাতে তো ৩ টা প্যারাতে বা ৩ টা পার্ট করে লিখব। ১ম এ আসবে জ্ঞানমূলক অংশ, তারপরে আসবে অনুধাবনমূলক অংশ এবং লাস্টে আসবে প্রয়োগমূলক অংশ। এবং প্রয়োগমূলক অংশে যেয়ে আমরা কি করি? আমরা উদ্দীপকের সঙ্গে মূল কবিতার একটা সম্পর্ক স্থাপন করি। তো এখানে আমাকে ১ম এ যেটা বলেছে আমি এটাকে এক কথায় উত্তর দিব। উদ্দীপকের বক্তব্য অন্ধবধূ কবিতার যে বিশেষ দিকটিকে আলোকপাত করেছে তা ব্যাখ্যা করো। তো আলোচ্য কবিতার অন্ধবধূ প্রকৃতির রংরূপ কিছুই দেখতে পারে না, এটাকেই আলোকপাত করেছে। ধরো আমি কিন্তু প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে পারে, এটাকে আলোকপাত করেছে বললাম। এতটুকুতে আমার শেষ। এরপরে আরেকটা প্যারা। সে পায়ের নিচে নরম ফুলের অস্তিত্ব, হাওয়ার গতি প্রকৃতি এবং কোকিলের ডাক শুনে নতুন ঋতুর আগমনী বার্তা অনুমান করতে পারে, এরকম সেরকম আরো এক প্যারা। শেষ। এইবারে আমার এখান থেকে আরেকটা প্যারা স্টার্ট। এই উদ্দীপক নিয়ে আমি তখন কথা বলবো এবং উদ্দীপক নিয়ে কথা বলতে, বলতে তারপরে আমি উদ্দীপকের সঙ্গে আমার কবিতার তুলনাও করব।
যে কারণ দেখো যে আমি উদ্দীপকে আমরা দেখতে পাই গৃহবধূ সুদীপার প্রকৃতির প্রতি একটা মুগ্ধতার দিক। তো সুন্দর পৃথিবী ছেড়ে তার চলে যেতে ইচ্ছে করে না। সন্ধ্যের ঝিঁঝি পোকার ডাক, জ্যোৎস্না ভরা রাত তাকে ভীষণভাবে আকর্ষণ করে। এসব ছেড়ে চলে যেতে তার ইচ্ছে করে না। বস্তুত উদ্দীপকে প্রকৃতির প্রতি তার মায়া ও অন্তর্জাত গভীরতা ফুটে উঠেছে। এইবারে আমরা উদ্দীপক থেকে সরাসরি চলে যাই কবিতায়। চলো দেখি দুটার মাঝে কি মিল আছে। তা আলোচ্য কবিতার অন্ধবধূ উদ্দীপকের গৃহবধূ সুদীপার মতোই প্রকৃতির প্রতি গভীর টান অনুভব করে। এই কারণে সে প্রকৃতির সান্নিধ্য ছেড়ে ঘরের কোণে যেতে চায় না। প্রকৃতির স্নিগ্ধ শীতল জল দেখতে সে প্রাণের কথা বলতে চায়, জীবনের সুখ দুঃখের আলাপ করতে চায়। প্রকৃতির পরশ তার কাছে মায়ের স্নেহের মতো মনে হয়। প্রকৃতির সান্নিধ্যে সে মনের ব্যথা ভুলে যায়, যা গৃহবধূ সুদীপার প্রকৃতির সাথে অন্তরঙ্গতার দিকটির অনুরূপ বা একই রকম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সৃজনশীলের গ নম্বরটা কিভাবে উত্তর করতে হবে। এবারে আমরা চলে যাব ঘতে। ঠিক আছে? এবারে আমরা চলে যাচ্ছি ঘতে। ঘ নম্বরটা কেমন? ঘ নম্বরটা হচ্ছে এরকম যে উদ্দীপকের বক্তব্যে অন্ধবধূ কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি, বিশ্লেষণ করো। আচ্ছা, তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানেও আমরা ১ম এ আ দেখতে পাচ্ছি যে ১ম এ হচ্ছে আমি একটা জ্ঞানমূলক অংশ দিব ১ লাইনে। তারপরে আমি এটাকে একটু বড় করে একটা অনুধাবনমূলক অংশ দিব। তারপরে আমি প্রয়োগমূলক অংশ দিব যেটাতে আমি উদ্দীপকের সঙ্গে একটা তুলনা করব এবং সবশেষে আমি এই যে কথাটা বললাম, আমার কাছে এই উচ্চতর দক্ষতাতে সবসময় কোনো একটা কমেন্ট করতে বলা হয় যে প্রতিফলন ঘটেছে, এটা পূর্ণ সমর্থন করেছে কি করে নাই। সো তোমার মতামতটা তুমি এখানে দিবা। তো মতামতটা দেওয়ার জন্য অফ কোর্স তোমাকে আগে থেকেই এই জায়গাতে একটা গ্রাউন্ড সৃষ্টি করতে হবে। তোমার জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এগুলোতে তুমি একটা গ্রাউন্ড সৃষ্টি করে বা এটা কেন হয়েছে বা ওটা কেন হয়নি, এটার প্রমাণাদি সামনে এনে দেন তুমি এখানে এই কথাটা বলবা। দ্যাটস ইট। ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে আমাদের আপাতত ও মানে গেল। এখন তোমরা অবজেক্টিভ অ্যান্সার করো। আমি পোল দিচ্ছি না। তোমরা চ্যাটের মধ্যে উত্তরটা লিখবা। ক, খ, গ, ঘ লিখবা না কাইন্ডলি। তোমরা ডিরেক্ট উত্তরটা লিখবা। ধরো উত্তর আমি কিন্তু চ্যাট রিজুম করি নাই। এখনই টাইপ করা শুরু করার জন্য পাগল হয়ে যাও না। কোনটাই পাবা। ধরো অন্ধভূত কবিতায় কোন পাখি চেঁচিয়ে সাড়া হওয়ার কথা উল্লেখ আছে? তোমরা ডিরেক্ট এইভাবে লিখবা যে কোকিল বা কাক বা শালিক যেটাই হোক উত্তর বা চোখ গেল। হ্যাঁ, লিখো, টাইপ করো। কোকিল না মানে এইটা আসলে কি বলবো? আমাদের পড়ার কোয়ালিটি এত নিম্নমানের হইলে হবে না, হ্যাঁ? এটার উত্তর হচ্ছে চোখ গেল। এটা অ্যান্সার করো। অন্ধত্বের অভিশাপ থেকে মুক্তি। এটা হচ্ছে মন্দ নেওয়াত হয় না, অন্ধত্বের অভিশাপ থেকে মুক্তি। হ্যাঁ, এটা অ্যান্সার করো। উদ্দীপকটা পড়ে তারপর অ্যান্সার করো। ভাই একটু পানি হইতে বইলো আমাকে।
এটার আনসার হচ্ছে বিরহ কাতরতা। এবারে আমরা আমার দেশে চলে যাচ্ছি। তার আগে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা করো। যেটা মাত্র পড়িয়েছে এতক্ষণ অন্ধবধূ, এটা আছে। একজন জিজ্ঞেস করেছে তোতলানো বন্ধ নিয়ে কোনো উপায় আছে কিনা? আমার আসলে তেমন কিছু জানা নেই, যেটা সত্য কথা। তাই আমি এটা নিয়ে আন্দাজে উত্তর দিব না। তবে আমি তোমাকে একটা পথ দেখাতে পারি। তুমি YouTube এ ফর সিউর এটা নিয়ে অনেক টিউটোরিয়াল পাবা। তুমি যদি একটু আ YouTube টা পড়ো তাহলে আমি YouTube টা যদি একটু দেখো তাহলে হবে। আচ্ছা, একজন বলেছে স্যার কবির বার্থ অ্যান্ড ডেথ সাল কি এসএসসি তে আসে? মাঝে মধ্যে আসে। খুব একটা ইম্পোর্টেন্ট না। অনেকবার লিখছো তাই তুমি চ্যাট থেকে একটু ব্লক খাইলা। সম্ভবপর মানে কি? যেটা হতে পারে। বিরহ মানে কি? দুঃখ। পরশ মানে কি? এখন পরশের তো বেশ কয়েকটা অর্থ আছে। ধরো তুমি পরশ পাথর যদি বোঝাও, ধরো পরশ পাথর হচ্ছে একটা কল্পিত পাথর। যেটা কোন কিছুতে স্পর্শ লাগলে সেটা তার স্বর্ণ হয়ে যায়। স্মৃতিকাতরতা। আচ্ছা হ্যাঁ। হুম, কবিতা বুঝি নাই। ক্লাসটা রেকর্ডিং থাকবে, ক্লাসটা আবার দেখে নিবা তাহলেই বুঝে যাবা। আচ্ছা হ্যাঁ, লেখার গতি বাড়াবো কিভাবে আলফি এটাও আমার জানা নেই। এটাও তুমি YouTube দেখে নিতে পারো। কিভাবে? আগের কোয়েশ্চেনটা বুঝায় দেন। YouTube এ সরি কি বলি রেকর্ডিং থাকবে, অলরেডি বুঝিয়ে দিয়েছি ওটা দেখে নিও। হ্যাঁ। ১ম ও শেষ এমসিকিউটা বুঝায় দেন। আচ্ছা ঠিক আছে। আমি এমসিকিউ বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা সানজিদা একটা জিজ্ঞেস করেছে, "দেখবি তখন প্রবাস কেমন লাগে?" আচ্ছা, সানজিদা যখন হচ্ছে ধরো আ মানে তুমি অন্য একটা অঞ্চলে যাও। ফর এক্সাম্পল ধরো একটা দূরবর্তী জায়গায় যেয়ে তুমি যেকোনো কারণে গেলা। তো তখন তুমি আবার ফিরে আসতে নিলা এবং ফিরে আসতে নিয়ে ধরো তুমি তোমার ঘরবাড়ি চিনতে পারছো না, ঠিকঠাক মতো রাস্তাঘাট কিভাবে কি আসবা। তো এটা তোমার কাছে মনে হইতে পারে তোমার আমার কাছে এটা প্রবাস কেমনে হয়? এটা তো প্রবাস হয় না। আমরা প্রবাস বলতে কি বুঝি? ধরো দেশের বাইরে। এখন যারা সৌদি আরবে আছেন, আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসী শ্রমিক। সো এখন কেউ যদি রংপুরের মানুষ বা কেউ যদি ধরলাম গাইবান্ধার মানুষ, সে হচ্ছে এখন ঢাকায় এসে রিক্সা চালায়। আমরা তো তাকে প্রবাসী শ্রমিক বলি না। কিন্তু তখনকার সমাজে এই কথাগুলোকেই প্রবাস, বিদেশ এভাবে বলা হতো। ধরো একটা কলকাতার মানুষ, তিনি দেখা যেত ওই আ দার্জিলিংকেই বিদেশ বলতেন। তিনি যে দেখা যেত যে তোমার দিল্লিকে বিদেশ বলতেন, এমন। আবার মুম্বাইকে বিদেশ বলতেন। তেমনি ধরো ওই ঢাকার মানুষ দেখা গেছে সেও কলকাতাকে প্রবাস বলছে। আচ্ছা কলকাতা এত দূরে গেলাম না। ঢাকার মানুষ সে চট্টগ্রামকে প্রবাস বলছে। এরকম বিরহ কাতরতা মানে কি? বিরহ কাতরতা মানে হচ্ছে দুঃখে একদম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, সব সৃজনশীল ১৯ মিনিট। এর চেয়ে ১ মিনিটও বেশি নিবা না। কলকাতার রাজধানীর আবার নাম হবে কেমনে? কলকাতা নিজেই তো রাজধানী। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী। স্নিগ্ধ মানে খুব কোমল, খুব সুন্দর। আচ্ছা আমি এমসিকিউটা বুঝাচ্ছি। বধূ মানে বউ। দুঃখের আলাপন মানে দুঃখের কথাবার্তা। নেহাত মানে না হইলেই না এরকম। রংপুরে আমি জীবনে অনেকবার গিয়েছি। বাংলাদেশের প্রায় বেশিরভাগ জেলাতে আমি গিয়েছি। হ্যাঁ। আচ্ছা কিছুদিন হলো ভর্তি হয়েছি এতগুলো রেকর্ড ক্লাস কিভাবে শেষ করব? সৌমিত্র লাইভ ক্লাসগুলো করতে থাকো। রেকর্ড ক্লাস যেগুলো ইম্পোর্টেন্ট ওগুলো কইরো। আলাপন মানে কথা। হ্যাঁ, চক্ষুহীনরা কি কথা কার কাছে? এই লাইনটার মানে হচ্ছে তামিম যেই পাখি চোখ গেল বলে ডাকে, তার তো তাও কিছুটা ভরসা আছে। ওটা জাস্ট সে ডাকার জন্য ডাকে। কিন্তু আমার মতো মেয়ে যার জন্মের পরপরই মানে যার চোখ নষ্ট, সে আসলে কার কাছে যে কি কথা বলবে? মনের দুঃখের কথা বলবে। এটা সে অনেকটা আক্ষেপ এবং কষ্ট থেকে বলছে। কারণ আমাদের সমাজ একটা অন্ধ মানুষকে তো সম্মান করে না, ভালো চোখে দেখে না। এটাই। সৃজনশীলে ২১ মিনিট হলে না, ২১ মিনিট নিলে হচ্ছে তুমি টাইমের শর্টেজ এ পড়বা। কিশোরগঞ্জ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। উনার বইয়ের নাম মুখস্থ করতে হবে। হ্যাঁ। অন্ধত্ব কি প্রতিবন্ধকতা? হ্যাঁ, দৃষ্টি প্রতিবন্ধী। অন্ধ কিভাবে টাকা গুনে? তারা টাকা টাচ করে বুঝতে পারে কোনটা কত টাকার নোট। হ্যাঁ। আহ ঠিক আছে। ওকে। আর কোন ভ্যালিড প্রশ্ন নাই। সো আমি এখন চ্যাটটা পজ করে দিচ্ছি। চ্যাটটা আমি পজ করে দিচ্ছি। এখন আমি আমার দেশে চলে যাচ্ছি। আর আমার দেশে যাবার আগে আমি তোমাদেরকে এই অনেকে হচ্ছে এমসিকিউটা দেখতে চাইছে। আমি একটু এমসিকিউটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যে অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সাড়া হওয়ার কথা উল্লেখ আছে? ১ নম্বর এমসিকিউ এর কথা বলেছিল একজন। তো এটা তো সরাসরি কবিতার লাইন। যে চোখ গেল সে হচ্ছে চেঁচিয়ে সাড়া হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কবিতার লাইন। তো এটা তো আসলে এখানে বোঝানোর কিছু নাই। এটা একটা কথা। আর নাম্বার 2 তে যাই। নাম্বার 2 হচ্ছে নাসরিনের স্বামী চাকরির সুবাদে প্রবাস জীবনযাপন করছেন। দীর্ঘ সময় ধরে স্বামীর খোঁজ খবর নেই। তার সঙ্গে যারা বিদেশে থাকেন তারা মাঝে আসেন যান। কেবল তার স্বামীই যেন সবার থেকে আলাদা। নাসরিন স্বামীর জন্য দিনের পর দিন অপেক্ষার দিন গণে। এখন আমরা কি বলছি এখানে?
উদ্দীপকের বক্তব্যে অন্ধবধূ কবিতার বধূর কোন দিকটি ফুটে উঠেছে? বিরহ কাতরতা। আচ্ছা, কেন বিরহ কাতরতা? কেন অন্য কিছু না? এই যে উদ্দীপক, এটার কাহিনীর সঙ্গে অন্ধবধূর কাহিনীর তো কিছুই মিল নাই এই বিরহ কাতরতা ছাড়া। প্রতিবন্ধকতা, প্রতিবন্ধী নিয়ে তো কিছুই বলে নাই এখানে। আত্মমর্যাদা নিয়ে তো কোনো কথাবার্তাই নাই। সো এই ২ টা বাদ। স্মৃতি কাতরতা বলতে পারো, বিরহ কাতরতা বলতে পারো। এখন নাসরিন স্বামীর জন্য দিনের পর দিন অপেক্ষার দিন গুনে কষ্ট আছে। এখানে কি কোনো স্মৃতির কথা উল্লেখ করেছে? যে যেই স্মৃতিটা মনে করে সে অনেক দুঃখে কষ্টে কাঁদছে। হতে পারে তাদের বিয়ের স্মৃতি, হতে পারে তাদের গায়ে হলুদের স্মৃতি। এটা তো বলে নাই। বলেছে কি এখানে? সে কষ্ট পাচ্ছে এবং তার স্বামীর জন্য অপেক্ষার প্রহর গুনছে এবং যার কাছেই যেভাবেই যোগাযোগ করার চেষ্টা করছে না কেন, তার স্বামীর কোনো হদিস পাচ্ছে না, কোনো খোঁজ নেই। তাহলে এখানে বিরহ কাতরতাই হচ্ছে উত্তর। আমি আশা করি তোমরা আমার মানে তোমরা বুঝতে পেরেছ। এবারে আমি আসছি আমার দেশের উত্তর দিতে। এটা কার লেখা? সুফিয়া কামালের লেখা। সুফিয়া কামালকে নিয়ে আসলে সবসময় এমসিকিউ এসে থাকে। তিনি ১৯১১ সালের ২০ জুন বরিশাল জেলার শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। আমি বলব যে এই যে একজন কবি সাহিত্যিকের জন্ম মৃত্যু সাল নিয়ে বলেছ, এটা নিয়ে বেশি চাপ নেওয়ার দরকার নাই। যদি পারো তাহলে ইম্পোর্টেন্ট যেগুলো শুধু সেগুলোই মুখস্থ করবা। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, ম্যাক্সিমাম, শামসুর রাহমান, জসিমউদ্দিন। ইনাফ। আর কোনটা মুখস্থ করার প্রয়োজন নাই। যদি অন্য কোনটা আসে আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিবা। শেষ। আমাদের 100 এ 100 পাওয়াটা গুরুত্বপূর্ণ না। আমাদের A+ পাওয়াটা গুরুত্বপূর্ণ। সেফ সাইডে থাকার জন্য আমরা আ ৮ থেকে ১০ আমরা ১০ মার্কস হাতে রাখবো। মানে আমরা ৯০ টার্গেট করে আগাবো। ঠিক আছে? অন্তত গাছের মগডালে মারলে মাঝামাঝি যেও লাগবে। তাতে আমি A+ টা পাবো। আমি যদি ৮০ টার্গেট করে আগাই দেখা যাবে আমি পাবো ৭৫। সো আমি এইজন্য বলি যে আমরা এমন কিছু করতে যাব না যেটাতে ওই ১ মার্কের ইফোর্ট দেওয়ার জন্য আমার অনেক কিছু হারাতে হয়। এটা আমরা করব না। ৫২র ভাষা আন্দোলন থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অসামান্য ভূমিকা রাখেন। এটা আমরা কার কথা বলছি? কবি সুফিয়া কামালের কথা বলছি। একটি প্রগতিশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন যুদ্ধ করে গেছেন। ছোটবেলা থেকেই তার কবিতা লেখার হাতেখড়ি হয় এবং তার কবিতা সমসাময়িক পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকে। তিনি কিছুদিন কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার কবিতার ভাষা সহজ সরল, ছন্দ সুললিত, ব্যঞ্জনাময়। এই কর্মের স্বীকৃতির জন্য তাকে বাংলাদেশের জনগণ জননী সাহসিকা অভিধায় অভিষিক্ত করেছে। এতটুকু আমাদের বুঝতে হবে যে এই সুফিয়া কামালের কবি পরিচিতি থেকে যদি একটা তথ্য থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসার মতো, তা হলো জননী সাহসিকা উপাধিটা কার? কবি সুফিয়া কামালের। জননী সাহসিকা উপাধিটা কার? কবি সুফিয়া কামালের। ২০শে নভেম্বর ১৯৯৯ সালে এই মহীয়সী নারী মৃত্যুবরণ করেন। আচ্ছা, তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কি? সাঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, গল্পগ্রন্থ কেয়ার কাটা, স্মৃতিকথামূলক গ্রন্থ ৭১-এর ডায়েরি, শিশুতোষ গ্রন্থ ইতল বিতল ও নওল কিশোরের দরবারে। আর সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, ২১শে পদক, এই যে দেখো একটা ডিফারেন্ট প্রাইজ। উইমেনস ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস ক্রেস্ট। উইমেনস ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস ক্রেস্ট। এইটা আসলে উনি পাইছেন। এটা তো অন্য কেউ পাইছেন কিনা উই আর নট সিউর এবং আমাদের জানা মতো কেউ পায় নাই। অন্তত আমরা আমাদের বইয়ে দেখতে পাচ্ছি না। তাই এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। আর সুফিয়া কামালের বই 3 স্টার দিয়ে রাখলাম। উনার বইয়ের নাম থেকে বহুবার প্রশ্ন এসেছে। নিয়মিত প্রশ্ন আসছে। আমরা এখানেও কবিতাটা উল্টো দিক থেকে যাব। কারণ আমাদের প্রথমে একটু কিছু শব্দাবলী দেখে নিতে হবে, তাহলে আমরা আরো স্পষ্ট হব। সূর্য ঝলকে মানে সূর্যের উজ্জ্বল আলোয় একদম ঝলসিয়ে দেবার মতন। মৌসুমী ফুল মানে যেটা বিশেষ বিশেষ মৌসুমে হয়, বিশেষ বিশেষ ঋতুতে হয়। স্নিগ্ধ শরৎ মানে শরৎকালের উজ্জ্বলতা বা সৌন্দর্য। ধান্য শীর্ষ মানে ধানের যে শীষটা, ওইটা আর কি, ধানের শীষ বা ধানের শীষ বলবো না, আসলে ধানের যে উপরিভাগটা ওটাকে বলা হচ্ছে নুহের কিস্তি। কিস্তি বলতে এখানে বোঝানো হচ্ছে আসলে নৌকা। সেমিটিক পুরাণ অনুসারে এত কিছু লাগবে না। সহজ 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 কথা, আমরা আহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জানি এবং আমরা এটাও জানি যে যখন তিনি তার সম্প্রদায়কে বারবার ঈমান আনার জন্য আহ্বান করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা সেটা প্রত্যাখ্যান করে। এরপরে যখন তিনি আল্লাহর কাছে ওটা নিয়ে বিচার দেন, তখন হচ্ছে এক মহাপ্রলয়ের কথা আসে। তো সেই মহাপ্রলয়ের সময় কিন্তু তিনি একটা বিশাল নৌকা বানিয়েছিলেন। এটা কাহিনীটা আমরা জানি। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। সো সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আ নৌকা,
সেটাকেই বলা হচ্ছে নুহের কিস্তি। কিস্তি মানে হচ্ছে নৌকা, এবং এখানে বোঝানো হচ্ছে আর তখন যে একটা মহাপ্লাবন হয়েছিল এই সেই নৌকাটা নূহ তো যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হচ্ছে। কপত মানে কবুতর, শান্তি কপত মানে শান্তির কবুতর। ঠিক আছে? বারতা, বারতা মানে সংবাদ আরকি বা বার্তা, এটাই। আচ্ছা। সুফিয়া কামালের এই কবিতাটা উনার আমার দেশ আ সুফিয়া কামাল রচনা সংগ্রহ থেকে সংকলন করা হয়েছে। বাঙালির সোনার বাংলা অসম্ভবকে সম্ভব করে। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। কোথা থেকে সংকলন করা হয়েছে, এগুলাও খুব গুরুত্বপূর্ণ যে এটা কোন পত্রিকায় ১ম প্রকাশিত হয়, কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এগুলো গুরুত্বপূর্ণ তথ্য এমসিকিউর জন্য। বাঙালির সোনার বাংলা অসম্ভবকে সম্ভব করে। মাটি থেকে জন্ম দেয় সোনালী ফসল। চমৎকার এর জলবায়ু, সহনীয় রৌদ্রতাপ মানে আমাদের রৌদ্রতাপটা তো আসলেই সহনীয়। নমনীয় জল বৃষ্টি, হ্যাঁ, নমনীয়। তাই এর মাঠ ভরে ওঠে সোনালী ধানে, সবুজ পাটে, নানা বর্ণের ফলমূলে। এদেশের মানুষ পাশাপাশি ঘর বেঁধে তাই শান্তিতে বাস করে। দুর্যোগও যে আসে না তা নয়, কিন্তু দুর্যোগের সময়ও তা অতিক্রান্ত হওয়া মাত্র তারা আবার ঘর বাঁধে পাশাপাশি থাকে শান্তিতে। বাংলার মানুষের মধুর ভাষা, অপার জীবনানন্দ মানে জীবন নিয়ে তাদের অনেক আনন্দ, তাদের নিয়ে যায় সম্প্রীতির মহাসাগরে। আকাশে যেমন সূর্য ওঠে তেমনি ডাকাশে মিলনের এদেশের মানুষ পরস্পরে মহামিলনের মধ্যেই প্রত্যহ নতুন হয়ে ওঠে। এটার মানে কি? এটার মানে বুঝিয়েছিল যে আকাশে যেমন প্রতিদিন সূর্য ওঠে তেমনি এই দেশের মানুষেরও হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যে একসাথে মিলেমিশে থাকার যে প্রয়াস বা ডাক, সেটাও যেন তারা প্রতিদিন নিজেদের মাঝে অনুভব করেন। তো কবিতায় চিরায়ত বাংলার জীবন বাণী অসাধারণভাবে ধরা পড়েছে। সো চলো এবার আর কথা না বাড়াই, আমরা চলে যাই আমাদের কবিতায়। সূর্য ঝলকে মৌসুমী ফুল ফোটে, স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে, পরে মাঠ ভরা ধান্য শীর্ষ পরে, দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে। আচ্ছা, সূর্য ঝলকে বুঝলাম একদম মানে সূর্যের আলোয় ঝলসে দেবার মতো বা সূর্যের আলোয় উদ্ভাসিত। মৌসুমী ফুল ফোটে, স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে। আচ্ছা, মৌসুমী ফুল ফুটে, কারণ সেই মৌসুমী ফুল আমাদের এই গ্রাম বাংলার বা আমাদের এই ওভারঅল বাংলার প্রকৃতিতে ফুটে। একেক ঋতুতে একেক রকম ফুল ফোটে। একেক ঋতুতে একেক রকম ফুল ফোটে। স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে পড়ে, মাঠ ভরা ধান্য শীর্ষ পড়ে। স্নিগ্ধ মানে খুবই কোমল, শরৎ আকাশের ছায়া। শরৎ বাঙালির সংস্কৃতির সঙ্গে শরতের একটা অদ্ভুত সম্পর্ক আছে। এজন্যই বাঙালির এত বড় একটা অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা, যেটা কিন্তু শরতে অনুষ্ঠিত হয়ে থাকে। তো শরতের যেই এত সুন্দর আকাশ, এই শরতের আকাশের যে ছায়া, মেঘের কাছ থেকে স্নিগ্ধ একটা ছায়া, যেটা এমনও না যে একদম ছায়া ঠান্ডা বানায় দিতেছে, অনেক গরম এমনও না। সেই স্নিগ্ধ ছায়াটা লুটে পড়ে কোথায় জানো? মাঠ ভরা ধান্য শীর্ষ পড়ে, অর্থাৎ ধানের উপরিভাগে। দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে সেই ছায়া শুধু ধানের শীর্ষেই নয়, বরং দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে যেন ছড়িয়ে পড়ে। আমার দেশের মাটিতে আমার প্রাণ নীতি লভে মানে একদম নিত্য নিত্য দিন প্রতিদিন লভে মানে লাভ করে নবজীবনের নতুন জীবনের সন্ধান। আমার দেশের মাটিতে আমার প্রাণ কেমন দেখো, যে প্রতিনিয়ত নতুন জীবনের সন্ধান পায়, অর্থাৎ বেঁচে থাকার প্রেরণা পায় যেন সে নতুন করে। এখানে প্লাবনে নুহের কিস্তি ভাসে। এখানে প্লাবনে, প্লাবনে মানে বন্যায়, নুহের কিস্তিকে আমি অলরেডি বলেছি। প্লাবনে নুহের কিস্তি ভাসে, শান্তি কপত বারতা লইয়া আসে। কি বোঝাচ্ছে এটা দিয়ে?
এখানে যখন বন্যা হয়, সেই বন্যাটা এতই প্রলয়ংকারী বা এত ভয়ংকরভাবে হয় যে সবকিছু ভাসিয়ে নেয়। কিন্তু সে যদি শুধু সব ভাসিয়ে নেয় তাই নয়, তার পাশাপাশি এখানে বন্যার কারণে প্রচুর পলি বয়ে আসে, পলি মাটি। পলি বয়ে আসার কারণে আমাদের মাটিটা প্রচন্ড রকম উর্বর, পলি মাটি। এবং এইরকম মাটি পৃথিবীতে কমই আছে যেখানে তুমি একটা আম খেয়ে ফেলে দিলে আম গাছ হয়ে যায়। কাঁঠাল খেয়ে ফেলে দিলে কাঁঠাল গাছ হয়ে যায়। এটা শুধু বাংলার মাটিতেই হয়। তো এখানে প্লাবনে নুহের কিস্তি ভাসে, এত বন্যা হয়। কিন্তু শান্তি কপোত বারতা লইয়া আসে। শান্তি কপোত মানে কি? শান্তির পায়রা বা শান্তির কবুতর। বারতা মানে খবর। তো শান্তির কবুতর বা শান্তির পায়রা একদম সেখানে যেন শান্তির কথাবার্তা নিয়ে আসে। জেগেছে নতুন চর, সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর। আবার নতুন চর জাগে। এখানে আমরা দেখতে পাচ্ছি নদী ভাঙনের কারণে মানুষের জীবনে যে কত কষ্ট হয় সেই কথাটাই যেন একভাবে বোঝানোর চেষ্টা করছে। নদী ভাঙনের কারণে মানুষের জীবন যে কষ্টের মধ্য দিয়ে যায়। তো যখন নদী ভাঙন হয় তখন মানুষের কিন্তু তার ঘর বাড়ি সবকিছু সে হারিয়ে ফেলে। হারিয়ে ফেলার কারণে কি হয়? সে হচ্ছে আবার নতুন করে কোথাও চর জাগলে সেখানে গিয়ে সে তার বসতি স্থাপন করার চেষ্টা করে। সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর। আবার সেখানে পাশাপাশি ঘর বাঁধে সবাই। নব অঙ্কুর জাগে, প্রতি দিবসের সূর্য আলোকে অন্তর অনুরাগে। নব অঙ্কুর জাগে। নব অঙ্কুর জাগে বলতে এখানে বোঝাচ্ছে যে মানুষের মানে এখানে আগে দেখো যে নব অঙ্কুর জাগে যে যেভাবে একটা নতুন গাছ বা একটা নতুন প্রাণ জন্মায়, তো সেই প্রাণের জন্মের মতো সেই প্রাণের জন্মের মতো প্রতি দিবসের সূর্য আলোকে অন্তর অনুরাগে, দিবসের মানে দিনের, সূর্য আলোকে তো মানে বুঝলাম সূর্যের আলোতে, অন্তর অনুরাগে নব অঙ্কুর জাগে, নতুন অঙ্কুর জাগে প্রতি দিবসের সূর্য আলোকে অন্তর অনুরাগে। আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ, গৌরবময় জীবনের সম্মান। দেখো, নব অঙ্কুর জাগে প্রতি দিবসের মানে প্রতিদিনের সূর্য আলোকে অন্তর অনুরাগে। আচ্ছা, আমি বুঝলাম যে আমার অন্তরের ভেতরে প্রতিনিয়ত, প্রতিদিন একটা নতুন ভাবে যেন প্রাণ জাগে। এই সূর্য আলোকের মতো প্রতিনিয়ত যেন প্রাণ জাগে। সে কি? আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ, গৌরবময় জীবনের সম্মান। আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ, গৌরবময় জীবনের সম্মান। অর্থাৎ আমার দেশের মাটিতে যে মিশে আছে আমার যে প্রাণের ঘ্রাণ, এবং এটাই হচ্ছে আমার গৌরবময়, এটাই আমার জীবনের সম্মান। প্রাণ স্পন্দনে লক্ষ তরুর করে জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে। প্রাণ স্পন্দনে লক্ষ তরুর করে, করে শব্দের অর্থ হচ্ছে হাত। তো এখানে মূলত বোঝানো হচ্ছে প্রাণ স্পন্দনে, কোন প্রাণ স্পন্দনে? লক্ষ তরুর করে, অর্থাৎ এত যে গাছপালা গাছগাছালিতে ভরা, তো তাদের প্রাণ স্পন্দনের মধ্য দিয়ে, তাদের ডালপালা শাখা প্রশাখা সবকিছুর মধ্য দিয়ে জীবন প্রবাহ সঞ্চার করে কোথায় যেন? জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে, বক্ষে জাগায় আগামী দিনের আশা, আমার দেশের এ মাটি মধুর, মধুর আমার ভাষা। মর্মর মানে কি? মর্মর হচ্ছে শুকনো পাতার শব্দ। আর অন্যদিকে বক্ষে জাগায় মানে বুকে জাগে আগামী দিনের আশা, আমার দেশের এ মাটি মধুর, মধুর আমার ভাষা। আমার দেশের এ মাটি মধুর, মধুর আমার ভাষা। অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো যে আমাদের এখানে এই যে এত আ গাছগাছালি, এত রকম মানে কি বলবো যে বন বনানীতে ভরপুর, সে যেন আমার বুকেও জাগায়, আমার বুকেও জাগায় আগামী দিনের আশা, এবং আমার দেশের এ মাটি মধুর, মধুর আমার ভাষা। তিনি প্রশংসা করতে যেয়ে এই কথাগুলো বলছেন আমাদের দেশ এবং ভাষা নিয়ে। নদীতে নদীতে মিলে হেথা গিয়ে ধায় সাগরের পানে। নদীতে নদীতে মিলে সেখান থেকে গিয়ে সেটা ধায় মানে যায়, যেয়ে পড়ে কোথায়? সাগরে। মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে সূর্য চন্দ্র করে মৌসুমী ফুলে অঞ্জলি ভরে, অঞ্জলি ভরে ভরে আপন দেশের মাটিতে দাঁড়ায় হাসে সূর্য ঝলকে। এখানে যেটা বোঝানো হচ্ছে আমরা একটু দেখি। নদীতে নদীতে মিলে হেথা গিয়ে ধায় সাগরের পানে। বুঝলাম, নদী নদীও যেমন মিলে সাগরে গিয়ে পড়ে, একইভাবে মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে, মানুষ ও মানুষে যেন প্রাণে প্রাণে মিলে যায়। সূর্য চন্দ্র করে মানে সূর্য চাঁদের আলোকে মৌসুমী ফুলে অঞ্জলি ভরে ভরে আপন দেশের মাটিতে দাঁড়ায় হাসে।
আচ্ছা, সূর্য চন্দ্র করে বুঝলাম সূর্য চন্দ্রের আলোকে মৌসুমী ফুলে অঞ্জলি ভরে ভরে মৌসুমী ফুলে অঞ্জলি ভরে ভরে আপন দেশের মাটিতে দাঁড়ায় হাসে। আচ্ছা, তো মানুষ কি করে মানুষের প্রাণ যেমন মিলে যায় এবং মানে কি বলবো যে এত মৌসুমী ফুল এখানে এবং সেটা যেন যেন এই যে এইভাবে নিলাম ফুল ভরে ভরে আপন দেশের মাটিতে দাঁড়ায় আমরা যেন হাসি। এত সুন্দর, এত অপূর্ব আমার দেশটা। সূর্য ঝলকে জীবনের ডাক আসে, সেই ডাকে দেয় সাড়া। নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা। মিলিত সবার সনে আমার দেশের মানুষেরা সবে মুক্ত উদার মনে। আচ্ছা, এখানে কি হয় সেই ডাকে দেয় সাড়া? জীবনের ডাক আসে, আচ্ছা জীবনের ডাক আসে, সেই ডাকে দেয় সাড়া। নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা। মিলিতে সবার সনে আমার দেশের মানুষেরা সবে মুক্ত উদার মনে। আর্ত ব্যথিত সুধী গুণীজন পাশে সেবা সাম্য প্রীতি বিনিময় আসে। সূর্য আলোকে আবার এদেশে হাসে। নীতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে। আচ্ছা, আমরা শেষ অংশটা নিয়ে আমাদের অনেকের মধ্যেই একটু কনফিউশন হয়ে যেতে পারে। শেষ অংশটা দিয়ে কি বোঝাচ্ছে? আমরা দেখি যে নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা। মিলিতে সবার সনে আমার দেশের মানুষেরা সবে মুক্ত উদার মনে। আর্ত ব্যথিত সুধী গুণীজন পাশে সেবা সাম্য প্রীতি বিনিময় আসে। সূর্য আলোকে আবার এদেশে হাসে। নীতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে। এখানে আমরা দেখি যে সূর্য ঝলকে জীবনের ডাক আসে, সেই ডাকে দেয় সাড়া। আচ্ছা বুঝলাম যে সেই ডাকে সাড়া দেয়। সাড়া দিয়ে কি হয়? নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা। মিলিতে সবার সনে। আচ্ছা দেখো যে আমরা যখন দেখতে পাই যে এই নদী প্রান্তর পার হয়ে আমাদের দেশে আমি যদি এভাবেও ভাবি, যদি একটা কবিতাকে আসলে অনেক পার্সপেক্টিভ থেকে বোঝানো যায় এবং এই বইয়ে এই অংশটা ব্যাখ্যাও করে দেয় নাই যে এটা দিয়ে কি বোঝাচ্ছে। আমি এটা এইভাবে ভাবতে পারি যে আমার দেশে কখনো ব্যবসার প্রয়োজনে বা কখনো নানা প্রয়োজনে সমুদ্র নদী পার দিয়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক মানুষ এসেছে এবং আমার দেশের মানুষেরা সবাই মুক্ত উদার মনে আর্ত ব্যথিত মানে তারা যতই কি বলবো যে তাদের মনের সুধী গুণীজন পাশে তারা সেবা সাম্য প্রীতি বিনিময় আসে। সূর্য আলোকে আবার এদেশে হাসে। মানে কথা হচ্ছে যে আমাদের এদেশের মানুষেরা খুবই উদার মুক্ত মনের সাথে সকল গুণীজনের পাশে দাঁড়িয়ে গেছে সবসময় এই আশায় যে সেবা সাম্য প্রীতি এগুলো বিনিময়ের আশায়। সূর্য আলোকে আবার এদেশে হাসে, আবার এদেশে হাসে, কি হাসে? নীতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে। আমরা আবার দেখতে পাচ্ছি প্রতিনিয়ত নবরূপে নতুন নতুন রূপে ভরে ওঠে মনটা জীবনের আশ্বাসে। এভাবেই হচ্ছে আমাদের এগিয়ে যায় পুরো বিষয়টা। সো এই হচ্ছে গিয়ে আমাদের কবিতা। আর এই কবিতার এখানে যে অনুশীলনীটা আছে এটা আর আমি তোমাদেরকে পড়াবো না। এটা হচ্ছে মানে এটা হচ্ছে দেখাবো না। এই এইচডব্লিউ টা এইচডব্লিউ থাকবে এটা। এটা তোমরা লিখবা, লিখে ছবি তুলে গ্রুপে পোস্ট করবা। গ্রুপ যদি না জেনে থাকো তোমার নাম আর কোয়ার্টার নাম্বার লিখে তুমি সার্চ করবা গ্রুপে পেয়ে যাবা। সরি ফেসবুকে সার্চ করবা। আর এটা হচ্ছে আমাদের এক্সাম হবে যখন ২৬ অক্টোবর রাত ৮:৩০ থেকে ২৭ অক্টোবর রাত ৮:৩০ পর্যন্ত অন্ধ্রবোধুয়ার আমার দেশ। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। প্রশ্ন না থাকলে সেটাও জানাতে পারো। না থাকলে সেটাও জানাতে পারো। ক্লাসটা কেমন লেগেছে? হ্যাঁ, ঠেকলো, লামিয়া ঠেকলোর অনেকগুলো অর্থ থাকতে পারে। যেমন ঠেকলোর একটা অর্থ হতে পারে যে, তাহলে এই ঠেকলো? মানে এখানে সেই কথাটা থামলো বা এমন? হ্যাঁ, আমার মতো শুদ্ধ স্বরে কথা বলবে কিভাবে? আ যারা শুদ্ধ ভাষায় কথা বলে তাদের কথা শুনতে হবে এবং নিজে, নিজে আয়নার সামনে দাঁড়িয়ে, দাঁড়িয়ে চর্চা করতে হবে। Why poems are a bit hard? মোহাম্মদ মুহিব জিজ্ঞেস করেছো। এটা কবি এভাবে লিখেছে। তাই। না পোল আর দিলাম না। ক্লাস তো মানে ইয়াই নাই, সময় তো নাই। আমি তো তোমার থেকে প্রশ্ন তো নিতে হবে আমার। ক্লাস আছে আর কয়েক মিনিট। অঞ্জলি শব্দের অর্থ কি? আচ্ছা। এখন অঞ্জলি শব্দের আমি যদি এই অর্থটা বলি যে অঞ্জলি লহ মোর, সেটা হলো এটা বলতে পারো যে আমার কাছ থেকে নিবেদন বা সম্মান। ফুলটাকে ধরো আমি যখন এইভাবে ধরেছি, মানে যেন এই যে একটা ফুলটা মানে আমার প্রকৃতিতে এত গাছ, এত ফুল, এত সুন্দর এভাবেই হচ্ছে জিনিসটা বর্ণিত হচ্ছে।
কিস্তি মানে নৌকা বলেছি আমি এর আগে, হ্যাঁ? আচ্ছা, 'আমার দেশ' কবিতার মূল ভাব বুঝিনি। এই কবিতার মূল ভাব হচ্ছে যে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের বর্ণনা। এটাই হচ্ছে এই কবিতার মূল ভাব। আর কোন মূল ভাব এখানে নাই। রাঙামাটিতে আমি কি গিয়েছি? আমার তো মনে হয় না রাঙামাটিতে আমি গিয়েছি। I can't recall. রাঙামাটির উপর দিয়ে হয়তো গিয়েছি, বাট রাঙামাটিতে না, কাপ্তাই গিয়েছিলাম। কাপ্তাই তো বোধহয় রাঙামাটিতেই। হ্যাঁ, শণে মানে সাথে, ব্যঞ্জনাময় মানে খুব সুন্দর। আচ্ছা, আমি এবারে পাঠ পরিচিতিটা আবার বোঝাচ্ছি। কেউ বলছো পাঠ পরিচিতিটা নাকি বুঝো নাই। বাঙালির সোনার বাংলা, যেটা অসম্ভবকে সম্ভব করে, মাটি থেকে জন্ম দেয় সোনালী ফসল, চমৎকার এটার জলবায়ু, রৌদ্রতাপটাও সহনীয়, জলবৃষ্টিটাও নমনীয়, তাই এটার মাঠ ভরে ওঠে সোনালী ধানে, সবুজ পাটে, নানা বর্ণের ফলমূলে। এদেশের মানুষ পাশাপাশি ঘর বেঁধে তাই শান্তিতে বাস করে। দুর্যোগও যে আসে না তা নয়, কিন্তু দুর্যোগের সময়ও তা অতিক্রান্ত হওয়া মাত্র তারা আবার ঘর বাঁধে পাশাপাশি থাকে শান্তিতে। তো বাংলার মানুষের মধুর ভাষা, অপার জীবনানন্দ তাদের নিয়ে যায় সম্প্রীতির মহাসাগরে। আকাশে যেমন সূর্য ওঠে, তেমনি ডাক আসে মিলনের। এদেশের মানুষ পরস্পরের মহামিলনের মধ্যেই প্রত্যহ নতুন হয়ে ওঠে। নীতি মানে প্রতিদিন। আর কবিতায় চিরায়ত বাংলার জীবনবাণী অসাধারণভাবে ধরা পড়েছে। নব অঙ্কুরের বলতে এখানে নব অঙ্কুরের জাগে বলতে এখানে বুঝিয়েছে যেন প্রতিদিন মানে আমাদের প্রাণটা নতুন করে জেগে ওঠে একে অপরে একসাথে থাকার জন্য। চাঁদপুর জেলায় গিয়েছিলাম কিনা, আমার গ্রামের বাড়ি চাঁদপুর, অজস্রবার গিয়েছি। হুম। আচ্ছা, তামিম যেই লাইনটার কথা বলেছো, "আর্ত ব্যাধি সুধি গুণীজন পাশে সেবা সাম্য প্রীতি বিনিময় আসে।" সেটা হলো গুণীজন বা সুধী যারা, তাদের মানে সবসময় যেটা হচ্ছে আমরা দেখেছি যে ধরো একটা সুধী বা গুণীজন কখন পাশে দাঁড়ায় বা তার পাশে মানুষ কখন দাঁড়ায়। সেবা, সাম্য, প্রীতি এগুলো বিনিময়ের আশায়। ঠিক আছে? গুণীজনের বিষয়টা কি? গুণীজনের কাছ থেকে যেমন অনেক কিছু শেখার মতো আছে। আমি তাকে সম্মান দেব, তার বিনিময়ে তার কাছ থেকে আমি কি পাবো? তার কাছ থেকে আমি জ্ঞান পাবো, বা তার কাছ থেকে আমি যেমন তাকে যদি আমি মানে গুণীজনকে যদি আমি সম্মান দেই, সেবা দেই, তার কাছ থেকে আমি নেয়ার মতো অনেক, অনেক কিছু রয়েছে। কুমিল্লায় গিয়েছি, আমি কুমিল্লা ক্যাডেট কলেজেই পড়তাম। না, রাজশাহী যাইনি, ঠাকুরগাঁও যাইনি এখনো। আ গ নম্বরে সৃজনশীলের ২য় প্যারায় নিজের বক্তব্য রেখেছে। কোন গাইড আমি জানি না ওটা। কিন্তু না, আমাদের ২য় প্যারায় হচ্ছে বইয়ের কথাই লিখতে হবে। নিজের বক্তব্য আমাদের দেয়া যাবে 3rd প্যারা থেকে, অর্থাৎ উদ্দীপকের প্যারা থেকে। অবস্থাটা দেখছো? হ্যাঁ। দেখো একটা কত বড় একটা ইয়ে দিচ্ছে। আচ্ছা, একটু কাইন্ডলি দেখো তো ওর আইডিটা একটু ট্র্যাক করে রাখো তো। ওকে ফার্স্ট অফ অল ক্লাস থেকে তো ব্যান করবাই, ওর আইডিটা ওর বাপ-মাকে একটু ফোন দিও। আমাদের আসলে এই ধরনের স্টুডেন্ট কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? এই রাবিত হাসান না কি জানি, র‍্যাবিট হাসান শাওন। একটু আমি এটা তুরাবকে বলে রাখতে যে তোর প্যারেন্টস এর সাথে যোগাযোগ করে। ঠিক আছে। ওকে। আমাদের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। আমি বুঝতে পারছি তোমাদের কারো মনে হয়তোবা এখনো প্রশ্ন আছে। তো যদি প্রশ্ন থাকে তোমরা একটু কাইন্ডলি গ্রুপে প্রশ্নটা করে দিবা। আমি সেটার অ্যান্সার দিব। আর আমি সবার কাছ থেকে এইচডব্লিউ দেখতে চাই। সবাই টাইমলি এক্সামও দিবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গ্রুপে প্রশ্ন করবা পড়ার সময় জাগলেও। কারণ আমরা বাংলা টিম আছি তোমার যেকোনো প্রশ্নের উত্তর দেবার জন্য। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।